নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাস্তার দাবিতে পথ অবরোধ। রাজগঞ্জের বিডিও এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খোঁচা দিতে বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে বাগবিতণ্ডায় গ্রামবাসীরা। খবরের জেরে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়ালো প্রশাসন এবং জনপ্রতিনিধি। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাস্তার দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা, আর সেখানেই রাজগঞ্জের বিডিও এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খোঁচা দিতেই বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে গ্রামবাসীদের বাগবিতণ্ডা, আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম গ্রামের অবস্থা অত্যন্ত বেহাল, বিশেষত সেই গ্রামের রাস্তার এক হাঁটু জল কাদা নিয়েই চলাচল করতে হয় সাধারণ মানুষকে। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। অবশেষে শুক্রবার সকালে গ্রামের মানুষ পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করেন। পুলিশ কি করলে? কতদিন থেকে রাস্তা হচ্ছে না? অনেকদিন হয়ে গেল, রাস্তা হচ্ছে না, অনেকদিন হয়ে গেল। কি কারণে রাস্তা হচ্ছে না? কি কারণে রাস্তাটা হচ্ছে না? কোন কারণে কোনো পঞ্চায়েত প্রধান দিয়ে আমাকে এরকম আমরা ভিতরে আসি, রাস্তা সব জায়গায় কোন কোন আছে উপর মহলে জানে সবকিছু সব জায়গায় রাস্তা হচ্ছে, আমাকে না রাস্তা হচ্ছে না, রাস্তা দেয় না। দেখুন, দীর্ঘ 30 বছর যাবত এই রাস্তায় একটা নুড়ি পাথরের টুকরা পড়েনি। বারবার অভিযোগ জানানো হয়েছে, টোল ফ্রি বলে একটা ইস্যু আছে, সেখানেও কমপ্লেন করা হয়েছে। এমন মাঝখানে এর আগে একটা অবরোধ করেছে গ্রামবাসীরা। বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও, অঞ্চল থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিডিও অফিসের টিম রাস্তা সরজমিনে তদন্ত করে গেছে। তারাও দেখে এই অবস্থা যে এই রাস্তা কেন হচ্ছে না, তারা বলে গেল যে যত দ্রুত সম্ভব আমরা এর ব্যবস্থা করতেছি। আজকে 7 মাস 8 মাস হয়ে গেল, অঞ্চল থেকে বিডিও অফিস থেকে অঞ্চল, মানে এই করে টাল বাহানা চলছে। কি মনে করতেছে মানে এই গ্রামের লোকজন থাকে না, গরু গাড়া থাকে? গ্রামবাসীরা কোথায় যাবে? এক হাঁটু জল লাগে আছে রাস্তার মধ্যে। 20-25 বছর হলো আজকে রাস্তায় কোনো কাজ নেই, আর এদিকে বলে বেড়াচ্ছে মানে অঢেল কাজ হচ্ছে, ধান্দাবাজি। পথশ্রী প্রকল্প হচ্ছে, আপনাদের কি কেন হচ্ছে না? পথশ্রীর পটাও এখানে নাই। আপনি যান, রাস্তাটার একটা ভিডিও করুন, এখনো এক হাঁটু কাদা হয়ে আছে। কি কারণে হচ্ছে না? এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, কি কারণে হচ্ছে না। এখানে বিজেপির পঞ্চায়েত আছে, সেই জন্য হচ্ছে না নাকি? কারণ পঞ্চায়েতদেরও সেম জিনিস, অঞ্চলে গেলে কাজ দেয় না। তবে এই ধান্দাবাজ চলবে না। আজকে গ্রামবাসীরা রাস্তায় নামছে, কারণ এর আগে জয়েন্ট বিডিও সাহেব নিজে এসে দেখছে, ল্যাপটপ বাবু ছিল এর আগে ওসি, উনি সরজমিনে দেখে গেছে, তারপর অঞ্চলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে, তারপরে কেন রাস্তা হচ্ছে না? ধান্দাবাজি। প্রথমে অবরোধ তুলতে ছুটে আসে বেলাকোয়া ফাঁড়ির পুলিশ, পরে খবর পেয়ে ছুটে আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। কিন্তু তিনি এসেই অবরোধকারী মহিলাদের বলেন, জল পাচ্ছেন বিনামূল্যে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সময় হলে রাস্তা হবে, এখন বাড়ি যান। আর এতেই ক্ষেপে যান অবরোধকারী মহিলারা। মহিলাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার চাই না, রাস্তা করে দেওয়া হোক। আর সেই সময় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জানিয়ে দেন, চলে আসবেন, নাম কেটে দেব। 100 মহিলা নাম কাটালে অনেক রাস্তা করা যাবে। কিন্তু প্রশ্ন একটাই, এইভাবে গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের খোঁচা দিয়ে কি আর রাস্তার দাবিতে আন্দোলন করা বন্ধ করা যাবে? এ বিষয়ে এলাকার মানুষ জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল, চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীকে। তারপরেও বিডিওর মুখে এহেন কথায় রীতিমতো হতচকিত এলাকাবাসী। সবার তুলনা আছে, কাছ থেকে সবার দরকার আছে।
লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেয়ার দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, আমি সব জানি, কিন্তু রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। খবরের জেরে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়ালো প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। ভিন রাজ্যে দেহ শনাক্ত করতে যাচ্ছে পুলিশের সঙ্গে পরিযায়ী শ্রমিকের পরিবার। গতকাল আমাদের খবরে প্রথম দেখানো হয়েছিল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার গোকুল ভিটা গ্রামের বাসিন্দা দীপু দাসের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়। ছবি দেখে পরিবারের সন্দেহ এটি অস্বাভাবিক মৃত্যু। আর সেই খবর প্রকাশিত হওয়ার পরে শুক্রবার সকালে দীপু দাসের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, জয়েন্ট বিডিও, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, বাবলু রায় প্রমুখ। দীপুর ভাইয়ের সঙ্গে কথা বলেন বিধায়ক, সঙ্গে পুনে যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটে দেওয়া হয়। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, যেভাবে ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপরে অত্যাচার হচ্ছে, তাতে মনে করা হচ্ছে বাংলা বলার জন্যই তাকে খুন করা হতে পারে। আমার গোকুল ভিটার দীপু দাস নামে 3 মাস আগে আমাদের বোম্বে কাজ করতে গিয়েছিল। হঠাৎ ওরা খবর পায়, ওখানে সে মারা যায়। মারা যাওয়ার পরে আমি যখনই খবরটা জানলাম আর কি, দেন আমি কমিশনার সাহেবকে ফোন করলাম, এবং কমিশনার দেন আবার ডিসিপি সাহেবকে ফোন করেছে, ফোন করেছে। গতকাল থেকে আমরা পুরা ইয়েতে আছি যে কী করে সেই ডেড বডিটাকে আবার ফিরিয়ে আনা যায়, এবং আমরা যেটা দিয়েছি কমিশনার সাহেবকে, প্লাস অলরেডি এটা নবান্নত চলে গেছে, এবং গতকাল এসপি সাহেবের সঙ্গে আমার মিটিং ছিল, একটা ভিসি কল ছিল, সেখানেও বলেছি। আমরা চাপ দিয়েছি আমাদের পক্ষ থেকে রাজগঞ্জ যে প্রত্যেক যারা আমরা অধিবাসী আছি, যেমন আমি বিধায়ক আছি, জেলা পরিষদ সদস্য আছে, প্রধান আছে, আমাদের সমাজসেবী অরিন্দ, সবাই আমরা চাপ দিই কী করে মারা গেল। আমাদের যেটা সন্দেহ হচ্ছে বর্তমানে চলছে সারা ভারতবর্ষে, যে বাইরের রাজ্যে যারা কাজ করতে যায়, আজকে উড়িষ্যা থেকে, বিহার থেকে শুরু করে, আজকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আজকে বিভিন্ন হরিয়ানা থেকে যেখানে যারা কাজ করতে যায়, বাংলা ভাষা বললে পরে তাদের উপর অত্যাচার করে। আমাদের যেটা সন্দেহ হচ্ছে, এখানকার যারা আছে প্রত্যেকের সন্দেহ যেটা হচ্ছে, হয়তো নিশ্চয়ই বাংলা ভাষা যেহেতু কথা বলছে, হয়তো কোনো কারণে হয়তো দ্বিমত হতে পারে, সেই জন্য হয়তো মেরে ফেলতে পারে। কিন্তু যেহেতু অলরেডি গতকাল পোস্টমর্টম হয়ে গেছে, আজকে এই পরিবারের লোকজন, যেমন এক ভাই প্লাস পুলিশ প্লাস আরেকজন, 3 জন যাচ্ছে ওখানটায়, ওখানে গিয়ে PM রিপোর্টটা পাবে। আর পাওয়ার পরে নিশ্চয়ই যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে, বা সেরকম অপঘাত না, তাকে যদি মেরে ফেলে, যদি আমরা PM রিপোর্টে আমরা জানতে পাই, এটা আমরা একটা আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। নিম্ন আদালতের ফাঁসির সাজা খারিজ। জলপাইগুড়িতে মামা খুনে ভাগ্নের ফাঁসির সাজা রদ করে 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। 2023 সালের জুলাই মাসে নিজের বাড়িতে খুন হন ধূপগুড়ির বাসিন্দা মেহতাব আলম নামে এক ব্যবসায়ী। টাকা পয়সা সোনাদানার লোভে রাত্রের অন্ধকারে 5 সঙ্গীকে সঙ্গে নিয়ে মামার বাড়িতে ঢুকে ঘুমন্ত মামাকে খুন করে ভাগ্নে আফতাব আলম চম্পট দেয়। গত বছর সেপ্টেম্বর মাসে অভিযুক্ত ভাগ্নে আফতাব আলমের ফাঁসির সাজা শুনিয়েছিল জলপাইগুড়ি আদালত। বাকি অভিযুক্তরা নাবালক হওয়ায় জুভেনাইল কোর্টে তাদের চলছে বিচার। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন আফতাব আলমের পরিবার। এদিন সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করে 20 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। আজকে ধূপগুড়ি PS এর যে 2023 সালের কেসটা, এটা 28 জুলাই 2023 রেজিস্টার হয়।
আফতাব আলম এবং তার 5 অ্যাসোসিয়েটসের এগেনস্টে একটা ডাকাতি এবং মার্ডার কেস রেজিস্টার হয়। অ্যালিগেশন ছিল যে আফতাব দিল্লি থেকে তার 5 বন্ধুকে নিয়ে সে ধূপগুড়িতে আসে। সে 27 তারিখ রাত্রিবেলা ধূপগুড়ির একটা হোমস্টেতে থাকে এবং 28 তারিখে সে তার মামা মেহতাব আনসারি তার বাড়িতে রাত্রিবেলা ডাকাতি করতে সে যায়। ডাকাতি করতে গিয়ে সে মেহতাব আলম আনসারিকে সে মার্ডার করে। তার বউ মানে আফতাবের মামি তাকেও সে স্ট্যাব ইনজুরি করে, মানে তার উপরে চাকু দিয়ে আঘাত করা হয়। 36টা স্ট্যাব উন্ড তার শরীরে পাওয়া যায় ইন দি ইনজুরি রিপোর্ট। আর তাদের 2টো বাচ্চা তারা কোনোভাবে পালিয়ে যায়। মৌমিতাও কোনোভাবে ওখান থেকে এসকেপ করে পালিয়ে যায়। সাবসিকুয়েন্টলি আফতাব আলম এবং তার 5 জন যে অ্যাসোসিয়েট ছিল তাদেরকে লোকাল লোকরা অ্যাপ্রিহেন্ড করে, তাদেরকে ধরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে। এই অ্যালিগেশনে কেসটা রেজিস্টার হয়। এই কেসটা শুনানি চলে জলপাইগুড়ি সেশনস কোর্টে, তার ট্রায়াল হয়। ট্রায়ালের সময় দেখা যায় যে আফতাব বাদে তার যে 5 জন অ্যাসোসিয়েট ছিল তারা জুভেনাইল, আন্ডার এজ, মাইনরস। তো সেই কারণে তাদেরকে আলাদা করে স্প্লিট করে দেওয়া হয়। তাদের ট্রায়াল জুভেনাইল জাস্টিস বোর্ড এবং চিলড্রেন্স কোর্টে আপাতত চলছে, সেখানে ট্রায়াল এখনো চলছে। কিন্তু আফতাবের ট্রায়ালটা কমপ্লিট করে তাকে সেপ্টেম্বর 2024 সালে জলপাইগুড়ি সেশনস কোর্ট তাকে ডেথ সেন্টেন্স দিয়ে তাকে ইয়ে করে আসে। আজকে সেই ডেথ সেন্টেন্সের উপরে যেটা আমরা অ্যাপিল করেছিলাম হাইকোর্টে, সেটা গত সপ্তাহে 4 দিন শুনানি হওয়ার পরে আজকে তার জাজমেন্ট দেয়। সেই জাজমেন্টে অনারেবল হাইকোর্ট কম্প্রাইজিং অফ জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য অ্যান্ড অনারেবল জাস্টিস উদয় কুমার, ওনারা আজকে ভার্ডিক্ট দেন। ভার্ডিক্ট দিয়ে বলেন যে কনভিকশনটা থাকছে, মানে অফেন্সটা প্রুভ হচ্ছে, সেই জায়গায় কনভিকশনটা রাখবে, কিন্তু সেন্টেন্স যে ডেথ সেন্টেন্সটা দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্সটা এর মধ্যে অ্যাডিকুয়েট না, মানে ডেথ সেন্টেন্স ইজ টু হার্শ। কারণ রেয়ারেস্ট অফ রেয়ার ডক্টরিন যেটা সুপ্রিম কোর্ট বলেছে ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে যেটাকে অ্যাসেস করতে হবে, সেটা এই কেসে অ্যাপ্লিকেবল হচ্ছে না, সেই কেসে সেটা পাওয়া যাচ্ছে না। এর জন্য সেই ডেথ সেন্টেন্সটাকে কমিউট করে সেটাকে ফিক্সড টার্ম ইমপ্রিজনমেন্ট, দ্যাট ইজ 20 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট করা হয়। হ্যাঁ, ফাঁসিটাকে সরিয়ে 20 বছরের সাজা, লাইফ বলা যেতে পারে। এটা তো গত 2 দিন ধরে হিয়ারিং হচ্ছিল, আজকে ফাইনাল কনক্লুশন হয়েছে, জাজমেন্ট দিয়েছে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য এবং জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এটা ধূপগুড়ি পিএস এর আন্ডারে একটা কেস ছিল 2023। তো এখানে ওদের সম্পর্ক হচ্ছে গিয়ে মামা ভাগ্নে সম্পর্ক। ও ভাগ্নে আসে প্রায় 5 জন বন্ধুকে নিয়ে ধূপগুড়িতে স্টে করে এবং এই মার্ডারটা করে। ভেরি ডে মার্ডার। মামিকেও মারতে চেয়েছিল, মামিকে মারতে পারেনি, মামি এসকেপ করে। এবং আরো 2টো বাচ্চা ছিল, তারাও এসকেপ করে বেঁচে যায়। আই উইটনেস ছিল 3 জন। আই উইটনেস পুরো ব্যাপারটা দেখে এবং অন দ্যাট বেসিস, এবং এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ব্যাপার নয়, ডিরেক্ট আই উইটনেস ছিল, তার বেসিসে এটা ইয়ে হয়, এটা ডেথ সেন্টেন্স হয়। তবে বাকিরা জুভেনাইল। এই যেহেতু বেজল ছিল, এটাকে ডিসপোজ অফ করে এটা ডেথ সেন্টেন্সে পাঠায়। আজকে 2 দিন হিয়ারিং হওয়ার পরে জাজ সাহেব এটা লাইফ করেছে। হ্যাঁ, 20 বছরের লাইফ। পিনাকি শীলের রিপোর্ট। পুনরায় জলপাইগুড়ি রাজবাড়ির দিঘি পরিদর্শনে এলেন এসএডিএর চেয়ারম্যান দিলীপ তুকার। শুক্রবার তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। গত 25 জুলাই রাজবাড়ি দিঘি পরিদর্শন করে এলাকার পরিবেশ উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন এসজেডিএর চেয়ারম্যান। সেই সময় দিঘি চত্বরের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানীয় জলের ব্যবস্থা এবং সৌন্দর্যায়নের মতো একাধিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। এই দিন পরিদর্শনে এসে তিনি জানান, পর্যটন সম্ভাবনায় ভরপুর জলপাইগুড়ির অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান এই রাজবাড়ি। পাশাপাশি তিনি আরও জানান, রাজবাড়ি দিঘি এলাকা এখন থেকে প্লাস্টিক ফ্রি জোন হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা, কি কোনো কাজকে ফেলে রাখা যাবে। আমি গত সপ্তাহ শুক্রবারে রাজবাড়ি দিঘি এসেছিলাম। রাজবাড়ি দিঘিকে দেখে আমার মনে হলো এর মতন সুন্দর জায়গা আমাদের উত্তরবঙ্গালে কোন জায়গায় নেই। আমরা আমাদের টিমকে বলেছি কিছু একটু রক্ষণাবেক্ষণের কাজ করে দিতে। আমি খুব খুশি, এসজেডিএ সিওকে আমি খুব ধন্যবাদ জানাই, আমাদের পুরো
টিমকে খুব ধন্যবাদ জানাই কি ওরা এক সপ্তাহের মধ্যেই রাজবাড়ির দিঘির চড়াটা পাল্টিয়ে দিয়েছে। আমরা আরও কিছু কাজ করার আছে, আমরা ওসব কাজও করব। সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা একটা এখানে ক্যাফেটেরিয়া ছিল ওটা আছে চালু করতে পেরেছি। আর এখানে আরও একটা ঘাট আছে, যে ঘাটটাকে আমি দেখলাম আজকে, আমি বলেছি আমাদের টিমকে কি ওই ঘাটটাকে যদি ঠিক করে দেওয়া যায়। 2 নম্বর হচ্ছে আজকে আমি জলপাইগুড়ি পুরসভাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত সপ্তাহ বলেছিলাম একটা পেয়জলের ব্যবস্থা করতে, তা ওরা আজকে জলপাইগুড়ি পুরসভা একটা টিম পাঠিয়েছে। ওর টিম বলেছে খুব তাড়াতাড়ি এখানে পানীয় জলের ব্যবস্থা ওরা করে দেবে। আমি এই জন্য আবার পুরসভাকে খুব ধন্যবাদ জানাই। রাজবাড়ির দিঘি আমাদের সবার ঐতিহ্য আছে, রাজবাড়ির দিঘি সবার জন্য আছে। আমি আরও মানুষদেরকে, শহরের মানুষদেরকে, সব বিশিষ্টজনকে বলবো আপনার রাজবাড়ির দিঘি নিয়ে কোনো সাজেশন হলে অবশ্যই জানাবেন। আজকে রাজবাড়ির দিঘি আমি দেখে খুবই আমার খুশি হলো, এত ভালো কাজ হয়েছে। আমি আগামী সপ্তাহ কলকাতা যাচ্ছি। আমি হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে আমি সময় চেয়েছি, ওনার সঙ্গে আমি দেখা করব। রাজবাড়ির দিঘিতে আমাদের দুটো খুব প্রাচীন মন্দির আছে, একে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা একটা আবেদন জানাবো। এর আগেও আমার আছে পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আর আমরা এর আগেও পুরসভাও এটা বলেছিল। তা যদি এটা আমরা কাজ করে দিতে পারি আমার মনে হচ্ছে এটা খুব আমাদের হেরিটেজ কমিশনের মাধ্যমে করাবেন এর মন্দির তো হেরিটেজের ব্যাপার আছে, হেরিটেজ কমিশনের সঙ্গে আমি কথা বলবো। মানে আগামী সপ্তাহে প্রস্তাব আকারে জমা আমি প্রস্তাব আকারে আমি কথা বলবো। আমি নিজে কলকাতা যাচ্ছি, আমরা কথা বলবো, আমরা করবো। ধীমান রায়ের রিপোর্ট। বিশ্ব আদিবাসী দিবস পালনকে কেন্দ্র করে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলুচিক বড়াইক। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে। আগামী 9 অগস্ট বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে আগামী 7, 8, 9 এবং 10ই অগস্ট 4 দিনব্যাপী অনুষ্ঠান হবে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাটিয়ালির বিডিও অভিনন্দন ঘোষ, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি, মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার সহ আরো অনেকে। এদিন বৈঠকের পর মন্ত্রী সহ সকলেই চালসার WB-T3EA হলের ময়দান পরিদর্শন করেন। আজকে মেনলি আমরা এখানে আজকে আসা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন 9 তারিখ আমাদের বিশ্ব আদিবাসী দিবস। আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে সেই বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে। তো সুতরাং মানে এইখানে ব্লক পর্যায়ের এখানে একটা বিশ্ব আদিবাসী দিবস এখানে পালন করা হবে। তার জন্য এখানে আজকে একটা আলোচনা সভা ছিল। এখানে বিডিও সাহেব ছিলেন, পিও সাহেব ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান সাহেব ছিলেন, যাতে 9 তারিখ বিশ্ব আদিবাসী দিবস এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে বিশ্ব আদিবাসীকে সামনে রেখে 4 দিন ব্যাপী সেই প্রোগ্রামটা হবে। সেটা হলো 7, 8, 9, 10 4 দিন ব্যাপী গোটা ওয়েস্ট বেঙ্গলে সেই প্রোগ্রামটা হবে। সেই জন্য এখানে একটা ব্লক লেভেলের একটা প্রোগ্রাম হবে। তার জন্য এখানে প্রথম মিটিং আজকে এখানে হয়েছে, যাতে আগামী দিন 4 দিন ভেন্যু কোন জায়গা ঠিক হবে, কীভাবে সুন্দরভাবে সেই প্রোগ্রামটাকে করা যাবে, তার জন্যই আজকে আলোচনা সভা আছে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।
আর এই উৎসবের আগে থেকেই কেনাকাটায় ব্যস্ত থাকেন সাধারণ মানুষ। দোকান থেকে কেনাকাটার পাশাপাশি এখন অনলাইনেও হয় কেনাকাটা, আর এই সময় কেনাকাটা করতে গিয়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় ক্রেতাদের। তাই তাদের সচেতন করতে একটি বিশেষ ট্যাবলো বের হলো। জানা গিয়েছে 10 দিন ধরে জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই ট্যাবলো। মূলত পুজোর প্রাক মুহূর্তের কেনাকাটা করতে গিয়ে যাতে ক্রেতাদের কোনো অসুবিধা না হয় সেই কারণে এই ট্যাবলো বের করা হয়েছে। অনলাইন কেনাকাটা এবং পুজোর সময় বিশেষ অফারের ক্ষেত্রেও ক্রেতাদের সচেতন করা হচ্ছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বৈধ এবং নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করতে হবে। পাশাপাশি ভাওয়াইয়া গানের মাধ্যমেও চলবে প্রচার। এছাড়াও মোবাইল ব্যবহারের মাধ্যমে এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন সে বিষয়েও সচেতন করা হবে। এছাড়াও কোনো সমস্যা হলে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তার সুরাহাও করা হবে। ক্রেতা সুরক্ষা দপ্তর যে সারা বছর ধরে বিভিন্নভাবে প্রচার করে থাকে তার একটা পার্ট এটা। উৎসব শুরু হবে, শারদীয়া উৎসবের আগে ডিপার্টমেন্টের অর্ডার হয়েছে যে বিভিন্নভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা পঞ্চায়েতে বিডিও অফিসে ভালোভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে, যাতে উৎসবের প্রাক মুহূর্তে যে মানুষ কেনাকাটা করে, অনলাইন কেনাকাটা বা এমনি লোকাল যে কেনাকাটা করে, সেখানে কোনো রকম সমস্যা হলে তারা যাতে এগিয়ে আসে এবং আমরা যাতে সরকার থেকে তার সুরাহা করতে পারি। এবং সেই উদ্দেশ্যে এই ট্যাবলো 10 দিন ধরে প্রত্যেকটা পঞ্চায়েতে যাবে, বিডিও অফিস যাবে এবং প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং টকিং ডল অর্থাৎ ভেন্ট্রিলোকুইজম এবং ভাওয়াইয়া গানের মাধ্যমে সঙ্গে সঙ্গে প্রচার হতে থাকবে। কি বিষয়ে আপনারা সচেতন করছেন? আজকে যে আমরা দৈনন্দিন যে কেনাকাটাগুলো করি সেগুলো গুডস এবং সার্ভিসেস সবই কেনাকাটার মধ্যে আসে। ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী আমাদের যে অনলাইন কেনাকাটা আছে, কারণ এখন আমরা ভীষণভাবে অনলাইন কেনাকাটায় ব্যস্ত, শুধু অনলাইন কেনাকাটা নয়, অনলাইন ফ্রড এবং বিভিন্ন যে সমস্যা আছে, সামাজিক সমস্যাগুলো হয়ে থাকে মানুষের, সেগুলো সম্পর্কে আমরা প্রচার করছি। এছাড়া যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ আধুনিক জীবনযাত্রার কবলে পড়ে ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করতে গিয়ে যে বিপদের সম্মুখীনগুলো হচ্ছে, তাদের সম্মানহানি হচ্ছে, তাদের ট্রাফিকিং পর্যন্ত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়ছে, তারপরে বাল্যবিবাহ প্রতিরোধে সব রকম প্রচারই আমাদের এই প্রচার গাড়ি থেকে হবে। ধীমান রায়ের রিপোর্ট। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা শিল্প বর্তমানে একাধিক সমস্যার মুখোমুখি। অভিযোগ উঠেছে কিছু কারখানায় অসম থেকে আমদানি করা নিম্নমানের বা নষ্ট চা এখানে উৎপাদিত চায়ের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এর ফলে উত্তরবঙ্গের চায়ের গুণমান মারাত্মকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজারে সুনাম নষ্ট হচ্ছে। ক্ষুদ্র চা চাষিদের সংগঠনগুলি জানিয়েছে এই পরিস্থিতিতে অবিলম্বে বন্ধ করতে হবে এই অসাধু উপায়। তাদের দাবি, কাঁচা চা পাতার ন্যায্য দামের নিশ্চয়তা দিতে হবে, অবৈজ্ঞানিকভাবে জল কেটে ওজন কমানোর অনৈতিক প্রক্রিয়ার অবসান ঘটাতে হবে, নিম্নমানের টি ওয়েস্ট দিয়ে চা তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, 100% প্রস্তুত চা অকশনে বিক্রির বাধ্যতামূলক চালু করতে হবে, দার্জিলিং হিল এলাকার ক্ষুদ্র চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিতে হবে, 31 ডিসেম্বর পর্যন্ত কাঁচা পাতা তোলার সময়সীমা বাড়াতে হবে। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ি টি বোর্ডের জোনাল অফিসে বিক্ষোভ কর্মসূচি আর ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ, বছরে প্রায় 5 কোটি কেজি বর্জ্য চা ভালো চায়ের সাথে মেশানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এভাবে নিম্নমানের চা মিশিয়ে বিক্রি করতে থাকলে উত্তরবঙ্গের চা শিল্প বড় সংকটে পড়বে। তাই দ্রুত পদক্ষেপ না করলে স্থানীয় চা চাষিদের অর্থনৈতিক ক্ষতি হবে এবং বাজারে উত্তরবঙ্গের চায়ের মর্যাদা ক্ষুণ্ণ হবে। উত্তরবঙ্গের 7টি ক্ষুদ্র চা চাষি সংগঠনের যৌথ মঞ্চ ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশনের আহ্বানে কালকে প্রায় 3.5 থেকে 4 হাজার ক্ষুদ্র চা চাষি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে টি বোর্ডের শিলিগুড়ি যে জোনাল অফিস সেখানে একটা বিক্ষোভ সমাবেশ করে এবং সেখানে আমরা সবাই উপস্থিত হই এবং বিক্ষোভ সমাবেশের পর আমরা একটা ডেপুটেশন দিই 6টা দাবির ভিত্তিতে এবং তার মধ্যে মুখ্য দাবি ছিল ক্ষুদ্র চা চাষিদের কাঁচা পাতার ন্যায্য দাম, তারপরে ছিল 100% চা নিলামের মাধ্যমে বিক্রি করা, তারপরে টি ওয়েস্ট দিয়ে যেগুলো চা বানানো হয় সেগুলো অবিলম্বে বাতিল করা বা ফ্যাক্টরি এগেনস্টে ব্যবস্থা নেওয়া, তারপরে এই বছর যাতে 31 ডিসেম্বর অবধি পাতা তোলা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরা
ডেপুটেশনটা সেখানকার ডেপুটি ডাইরেক্টরকে দিই এবং ডেপুটি ডাইরেক্টর আশ্বাস দেন আগামী 15 দিনের মধ্যে তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন। এবং আমরা তাকে বলে এসেছি যদি আগামী 15 দিনের মধ্যে অবস্থার উন্নতি না হয় উত্তরবঙ্গব্যাপী আরও দীর্ঘ আন্দোলনের পথে ক্ষুদ্র চা চাষিরা যেতে বাধ্য থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর সুপার 4 অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় অংশগ্রহণ করে এনবিআরসি বনাম ঘুঘুডাঙ্গা এসসিসিসি। খেলার ফলাফল ম্যাচে জয়ী হয় এনবিআরসি টিম। এনবিআরসি 3 গোল করে। ক্লাবের হয়ে গোল করেন রোহিত হোসেন, গৌরব সরকার এবং কৌশিক কংসবণিক। অন্যদিকে ঘুঘুডাঙ্গা করে 2টি গোল। ক্লাবের হয়ে গোল করেন মোহন রায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এনবিআরসি টিমের পক্ষ থেকে রোহিত হোসেন। খেলা দেখার জন্য রীতিমতো উৎসাহী জনতার ঝাঁক ছিল ময়দান ঘিরে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাস্তার দাবিতে পথ অবরোধ। রাজগঞ্জের বিডিও এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খোঁচা দিতে বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে বাকবিতণ্ডায় গ্রামবাসীরা। খবরের জেরে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়ালো প্রশাসন এবং জনপ্রতিনিধি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।